সকাল ৮টা। মাহি ঘুম থেকে নড়ে চড়ে উঠে। হঠাৎ কোচিং এ যেতে হবে খেয়াল আসতেই ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। কয়টা বাজে দেখার জন্য পাশ থেকে টাইম ঘড়ি আনতে ঘাড় ঘুরিয়ে তাকাতেই মাহির চোখ ছানা বড়া হয়ে যায়। পাশে একটা ল্যাপটপ আর আইফোনের বক্স, তার সাথে কিছু শপিং ব্যাগ রাখা। মাহির অনেক দিনের ইচ্ছা ছিল একটা ফোনের, কিন্তু ভয়ে কাউকে বলতে পারেনি। মাহি স্বপ্ন ভেবে হাতে একটা চিমটি কাটে, কিন্তু না, এটা স্বপ্ন না, সত্যি। মাহি চোখের ভুল ভেবে চোখ কচলে সামনে তাকায়। এবার সে নিশ্চিত হয় যে এটা সত্যি। মাহি খুশিতে লাফ দিয়ে উঠে। মাহি অনেক খুশি, ফাইনালি ও একটা ফোন হলো। বান্ধবীদের সবার ফোন আছে, শুধু মাহির ছাড়া। কয়েকদিন আগে মিহিরকে বলেছিল ফোনের কথা, আহির এক ধমক দিয়েছিল। তারপরে আর কাউকে সাহস করে বলেনি ফোনের কথা। আর আজ না চাইতেই ফোন পেয়ে গেলাম, তাও আইফোন 16 প্রো ম্যাক্স। মনে মনে বলতে থাকে। তখনই খেয়াল আসে, এতগুলো গিফট কে রাখলো আমার রুমে? মিহির ভাইয়া রাখলো নাকি আহাদ ভাইয়া? ভাবতে ভাবতে ব্যালকনিতে যেতেই মাহি পুরো অবাক। ব্যালকনি ভর্তি চকলেটের বক্স, বরফ স্টোরের ভিতর আইসক্রিমের বক্স। মাহির মুখ অটোমেটিক্যালি হা হয়ে যায়। মাহি দৌড়ে সেগুলোর কাছে যায়। মাহি, আল্লাহ, এত চকলেট আর আইসক্রিম এখানে কে রাখলো? ওহো আল্লাহ, আমি তো হার্ট অ্যাটাক করব। আজকে সকালটা যে এত ভালো হবে জানতাম না। এই 1 মিনিট গিফটগুলো ভাইয়ারা রাখেনি তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য? কিন্তু কাল যে বলল আমার জন্য কোনো গিফট আনেনি, লাকেজ ও তো ফাঁকা দেখেছিলাম, তাহলে? দূর ছাই, মাথায় কিছুই ঢুকছে না। মাহি আর কিছু না ভেবে তার প্রিয় চকলেটের একটা বক্স হাতে নিয়ে কিস করে। তখনই মাহির চোখ যায় একটা চিরকুটের উপর। মাহি ভ্রু কুঁচকে তাকায়। চিরকুটটা হাতে নিয়ে খুলে পড়তে থাকে। তোমার সকল ভালো লাগা গুলো পূরণ করার দায়িত্ব আমার, তুমি শুধু আবদার করবে। বিনিময়ে তোমার মুখের ওই মায়াবী হাসিটা দেখতে চাই, মেঘের পরি। চিরকুটে নাম ঠিকানা কিছুই লেখা নেই, শুধু এতটুকু কথা লেখা ছিল। মাহি চিরকুটটা পড়ে অবাক হয়ে যায়। মাহি ভালো করেই বুঝতে পারে এটা ওর ভাইদের কাজ না। কিন্তু কার কাজ এটা ভেবে মাহির মাথা চরকার মতো ঘুরতে থাকে। মাহি মনে মনে বলে, আবির ভাইয়ার কাজ না তো এইটা? অসম্ভব। সেই দিনের পর থেকে ও তো আবির ভাইয়ের সাথে আমি কথাই বলেনি, বাসায় এসে ও দেখা হয়নি। বড় আব্বুর মুখ থেকে শুনলাম কার সাথে জানি মা রপিট করেছে, ওই হিটলারকে দিয়ে, এটা পসিবল না। তাহলে কে রাখলো এতগুলো গিফট? মাহি, উফ, আমি পাগল হয়ে যাব। কোথা থেকে যে এই স্যাকওয়্যার আশিকের আগমন ঘটল? ধ্যাত, এসব ভেবে আমার কাজ নেই। যেই রাখুক না কেন গিফটগুলো, তাকে অনেক অনেক ধন্যবাদ। মাহির মা মেহেরুন খান মেয়েকে ডাকতে এসে দেখে মাহি বসে বসে চকলেট খাচ্ছে। মেহেরুন খান সকাল সকাল মেয়েকে চকলেট খেতে দেখে ভীষণ রেগে যায়। মেহেরুন খান এগিয়ে যায় মাহির কাছে, আর মাহি দিন দুনিয়া ভুলে চকলেট খেতে ব্যস্ত। অলরেডি এক বক্স চকলেট খেয়ে ফেলেছে। আরেকটা বক্সে হাত দিতে যাবে, তখনই মেহেরুন খান মাহির হাত ধরে ফেলে। মেহেরুন খান, একদম চকলেটে হাত দিবি না, চকলেট পাগলি মেয়ে একটা। কয়টা বাজে খেয়াল আছে? কোচিং কে যাবে আমি? মাহি মুচকি হেসে তার মাকে বলে, মাহি আম্মু, আজ বরং আমার হয়ে তুমি কোচিং এ যাও, আমি একটু মনের সুখে চকলেট খাই। মেহেরুন খান মেয়ের কথা শুনে বেশ রেগে যায়। তিনি মেয়ের কান টেনে ধরে বলে, বেশ দুষ্ট হচ্ছ দিন দিন। মাহি, আম্মু ব্যথা পাচ্ছি তো। তখনই আহনাফ খান ওদিক দিয়েই যাচ্ছিলেন। মাহি ব্যথা পাচ্ছে কথাটা কানে আসতেই মাহির রুমে যায়। গিয়ে দেখে মেহেরুন খান মাহির কান টেনে ধরে আছে। তা দেখে আহনাফ খান বেশ রেগে যায়। সে মেহেরুন খানকে উদ্দেশ্যে করে বলে, আহনাফ খান, কি করছো কি? মেজো বৌমা, আমার মামুনির কান টেনে ধরেছ কেন? ছাড়ো বলছি। আহনাফ খানের কথায় মেহেরুন খান মাহির কান ছেড়ে দেয়। আর মাহি দৌড়ে যায় তার বড় আব্বুর কাছে। মাহি, ও বড় আব্বু, দেখো না, আম্মু আমাকে মারছে, দেখো কানটা আমার লাল হয়ে গেছে। আহনাফ খান মেহেরুন খানকে বলে, আজ প্রথমবার তাই কিছু বললাম না, কিন্তু পরের বার যদি কেউ আমার মামুনির গায়ে হাত তুলো তাহলে তার খবর আছে, বলেই মাহিকে বলে। আহনাফ খান, বেশি ব্যথা পেয়েছ মা? মাহি, অনেক, এখনো ব্যথা করছে। আহনাফ খান মাহির কানে ফু দিতে থাকে।
আর মেহেরুন খান চাচা ভাতিজির কান দেখছে। মেহেরুন খান মাহির কান টেনে ধরেছে ঠিকই, কিন্তু অনেক আস্তে, মাহি চাইলেই সরে যেতে পারত। মেহেরুন খান আহনাফ খানকে উদ্দেশ্যে করে বলে, মেহেরুন খান, ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। আপনার ভাতিজিকে আপনি শাসন করেন। সকাল সকাল নাস্তা না করে খালি পেটে চকলেট খেতে বসেছে। আহনাফ খান মাহির দিকে তাকিয়ে বলে, ভেরি ব্যাড মামুনি, এটা কিন্তু ঠিক করনি। তখনই মেহেরুন খানের চোখ যায় টেবিলে থাকা ফোন আর ল্যাপটপের উপর। সে এগিয়ে গিয়ে মাহিকে জিজ্ঞাসা করে, মাহি, এগুলো কার? মাহি মায়ের কথা শুনে ওর দেয়, জানি না আম্মু, ঘুম থেকে উঠে দেখলাম এগুলো আমার রুমে। আর এত চকলেট আর আইসক্রিম। মেহেরুন খান কিছু না বলে ফোন আর ল্যাপটপ নিয়ে চলে যায় মিহিরের রুমে। মাহি মন খারাপ করে কোচিং এ যাওয়ার জন্য রেডি হতে থাকে, আর মেহেরুন খান মিহিরের রুমে গিয়ে বলে, মেহেরুন খান, মিহির মাহিকে ফোন আর ল্যাপটপ তুই দিয়েছিস। মিহির ল্যাপটপে কাজ করছিল, মায়ের কথা শুনে মাথা তুলে তাকিয়ে দেখে মেহেরুন খান ল্যাপটপ আর ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। মিহির এগিয়ে গিয়ে বলে, এগুলো তো মাহির জন্য আবির ভাইয়া এনেছে। মেহেরুন খান ছোট করে ওহ বলে, তারপরে আবারও বলে, মাহির ল্যাপটপ ফোনের কি দরকার? মিহির মেহেরুন খানের কথায় ওর দেয়। মিহির, ওর তো সামনে হ্যাসেট এক্সাম, অনেক কিছু বইতে পাওয়া যায় না, ল্যাপটপ দেখে পড়তে সুবিধা হবে। মেহেরুন খান আর কিছু বলে না, তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা করবি, বলেই চলে যায় মাহির রুমে। মাহি আয়নায় সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মেহেরুন খানকে আয়নায় দেখে মাহি সামনে ঘুরে দাঁড়ায়। মেহেরুন খান কিছু না বলে মাহির হাতে ল্যাপটপ আর ফোন দিয়ে বলে, মেহেরুন খান, এগুলো তোর আবির ভাইয়া এনেছে তোর জন্য, আর তাড়াতাড়ি নিচে আয়, নাস্তা করে কোচিং এ যাবি, অলরেডি তুই লেট। বলেই মেহেরুন খান চলে যায়। আর মাহি খুশিতে নাচতে থাকে। মাহি উৎফুল্লে কণ্ঠে বলে, আহা, কি আনন্দ, আকাশে বাতাসে এই ফোন আর ল্যাপটপ আমার। তখনই মেহেরুন খানের কথা মনে পড়ে, আবির এনেছে তোর জন্য। মাহি এই কথা মাথায় আসতেই চিরকুটটার কথা ও মাথায় আসে। তাহলে তো ওই চিরকুটটা আবির ভাইয়া রেখেছে, কিন্তু কেন? আর চিরকুটে ওই সব আবেগ জড়ানো কথাই বা কেন লিখলো? যাক, আমার এত কিছু ভেবে কাজ নেই, ভুল করে ও চিরকুটটা আমাকে দিতে পারে। মাহি আর কিছু না ভেবে ফোনটা ব্যাগে রেখে নিচে যায় নাস্তা করার উদ্দেশ্যে। আর এদিকে মুনতাহা নাস্তা করার জন্য নিচে আসতেই মিহিরকে দেখে পা আপনা আপনি থেমে যায়। একটা কালো কালারের শার্ট পরা, আহিরের সাথে হেসে হেসে কি নিয়ে যেন কথা বলছে। মাহি সিঁড়ির কাছে এসে দেখে মুনতাহা হা করে মিহিরের দিকে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। মাহি কাছে গিয়ে মুনতাহাকে জিজ্ঞাসা করে, মাহি, কি রে, কি দেখছিস এভাবে হা করে? মুখটা বন্ধ কর, না হলে মাছি ঢুকে যাবে তো। মুনতাহা আনমনে মিহিরের দিকে তাকিয়ে বলে, মুনতাহা, মিহির ভাইয়ার হাসিটা কি সুন্দর দেখতে, পুরো চকলেটের মতো, ইচ্ছে করে খেয়ে ফেলি। ওনাকে দেখলেই আমার হার্টবিট বেড়ে যায়। আমি তো ওনাকে 3 বছর আগে ফোনে প্রথম দেখেই ক্রাশ খেয়েছিলাম, আর কাল থেকে আমার ভাবনা থেকে বের করতেই পারছি না। যতবার ওনাকে দেখছি ততবারই ক্রাশ খাচ্ছি। একদমে কথাগুলো বলে থামে, তারপরে আবার ও মন খারাপ করে বলে, মুনতাহা, কিন্তু উনি তো আমার দিকে ফিরে ও তাকায় না, বলেই ঘাড় ঘুরিয়ে তাকায়। সামনে মাহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, যা দেখে মুনতাহার খেয়াল আসে এতক্ষণ কি বলেছে। মুনতাহা জিহ্বায় কামড় দিয়ে বলে, মুনতাহা, না মানে আপু, তুমি যা ভাবছো তেমন কিছু না। মুনতাহা এতক্ষণ কথাগুলো বললে ও মাহি কিছুই শুনেনি, শুধু লাস্টের কথাটা শুনেছে। ফিরে ও তাকায় না। মাহি ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মাহি, কে তোর দিকে ফিরে তাকায় না রে? মুনতাহা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, যাক, মাহি আপু কিছুই শুনেনি তাহলে। মাহি আবারও বলে, কি হলো বল। তারপরেও মুনতাহা সিওর হওয়ার জন্য জিজ্ঞাসা করে, মুনতাহা, মাহি আপু, তুমি কি আর কিছু শুনেছ? মাহি ভ্রু কুঁচকে বলে, মাহি, আর কি কিছু বলেছিস? আর শুনবেই বা কিভাবে? তুই তো নিজের মনে কি যেন বীর বীর করে বলে গেলি। মুনতাহা মুচকি হেসে মনে মনে বলে, যাক বাবা, বাঁচলাম। মুনতাহা, মাহি আপু তেমন কিছু না। সকালে ইরা আপু এসেছে, আমি ডাকলাম, কিন্তু আপু আমার দিকে ফিরে ও তাকায়নি। মাহি হেসে বলে, মাহি, ওহো, এই ব্যাপার হয়তো আপু শুনতে পাইনি। মুনতাহা, হ্যাঁ, সেটাই তো বললাম এতক্ষণ। তখনই আবেদা খান বলে, আবেদা খান,
কি রে তোরা দুই বোন ওখানে দাঁড়িয়ে কি করছিস? নাস্তা করতে আয়। তারা আর কিছু না বলে নাস্তা করতে যায়। মাহি তাড়াতাড়ি করে খেতে লাগে যাতে আবিরের সামনে না পড়তে হয়। তা দেখে আবেদা খান বলে, আবেদা খান, মাহি আস্তে খা, খাবার গলায় বেজে যাবে তো। আহাদ ছাদে ইরার সাথে কথা বলার পর রুমে এসে আবার ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ফোনে কল বেজে উঠতেই আহাদ ধরফরিয়ে উঠে। ঘুম ঘুম চোখে ফোনটা কাছে এনে স্ক্রিনের দিকে তাকায়। দেখে সাজ্জাদ নামে ভিডিও কল করেছে। সে শুয়ে থেকেই ফোন রিসিভ করে দুষ্টু হেসে বলে, আহাদ, কি রে ভাই, কেমন পারফরম্যান্স দিলি? শরীরে তো কোনো স্ট্রোক দেখছি না, এত স্মুথলি কেমনে করলি? আমাদের ও একটু টিপস দে, সামনে কাজে আসবে। ফোনের ওপাশে সাজ্জাদ আহাদের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, সাজ্জাদ শালা, আমি মরছি আমার জ্বালায় আর তুই মজা করছিস। তবে আমার শরীরে কোনো স্ট্রোয়াচ না থাকলে ও তোদের সামনে পেলে নিঘাত তোদের শরীরে স্ট্রোয়াচ পড়ে যাবে। আহাদ, কেন রে মামা, তোর আবার কিসের জ্বালা? নতুন বিয়ে করেছিস, কাল বাসর রাত গেল। বাই এনি চাস না তুই কি দুর্বল? ভালোভাবে ঘাট পারফরম্যান্স দিতে পারুস নাই, এজন্য ভাবি হয়তো তোকে আকটুম বাকটুম কেলিয়েছে, তাই তোর মন খারাপ, তাই না? বলে হাসতে থাকে আহাদ। সাজ্জাদ হলো তাদের ছোটবেলার ফ্রেন্ড। সেও তাদের সাথে লন্ডন থেকে পড়াশোনা করেছে। আহাদের দেশে আসার এক সপ্তাহ আগে বাবা অসুস্থ শুনে ও আগেই দেশে চলে এসেছিল। দেশে আসার পর তাকে বিয়ে করার জন্য অনেক চাপ দেয়, কিন্তু সে মনের মতো কাউকে পায় না। হঠাৎ রাস্তায় একটা মেয়েকে দেখে তার অনেক ভালো লাগে। বাসায় এসে মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়। মেয়েরাও রাজি হয়ে যায় বিয়ের জন্য। রাজি হবেই না কেন? ছেলে উচ্চশিক্ষিত, দেখতে ও মাশাল্লাহ, বাবা মার একমাত্র ছেলে, টাকা পয়সার অভাব নেই। সাজ্জাদ বিয়ের আগে তার হবু বউকে একবারও দেখেনি, কেমন দেখতে তাও জানে না। সে প্রথম যখন রাস্তায় দেখেছিল, মেয়েটা ছিল শ্যামলা বর্ণের, বোরখা সাথে মুখে নিকাব পরার কারণে চোখ দুটো ছাড়া চেহারা দেখতে পারেনি সাজ্জাদ। ওই চোখ দেখেই সে ক্রাশ খেয়ে যায়। সে মেয়েটাকে অনুসরণ করে মেয়ের ঠিকানা অনুযায়ী মা বাবাকে পাঠায়, আর মনে মনে তার হবু বউয়ের একটা ছবি মনের মধ্যে এঁকে রাখে। বিয়ের পর বাসর রাতে বউকে প্রথম দেখে রীতিমতো হতাশ হয়। তার দেখা সেই মেয়েটার মতো না, তার মনের মধ্যে আঁকা তার সন্ধ্যা মালতীর মতো না। বউ রূপে যেই মেয়েটি তার খাটে বসা, সে ফর্সা, অনেক স্টাইলিশ, লজ্জা শরম ছিটে ফোঁটা ও নেই তার মধ্যে। সে আর কোনো কথা না বলে সোজা ব্যালকনিতে গিয়ে বসে চিন্তা করতে থাকে। এক সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। এসব ভেবে সাজ্জাদ একটা জোরে দীর্ঘ শ্বাস ছাড়ে। সে জানে না আজও মেয়েটিকে বউ হিসেবে মানতে পারবে কিনা। আহাদের ডাকে হুঁশ ফিরে সাজ্জাদের। তারপরে বলে, সাজ্জাদ শালা, পারফরম্যান্স করার সেই সুযোগটা কোথায় পেলাম? আহাদ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, আহাদ কেন রে, কি হয়েছে? ভাবি বুঝি অনেক চিৎকার করেছে? হয় হয় প্রথম প্রথম, তাই এমন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, সাজ্জাদ রাগী গলায় বলে। সাজ্জাদ শালা, এসব কথা ছাড়, আগে বল আমার বিয়ের দিনে না তোদের আসার কথা ছিল, আসলি না কেন? আহাদ কিছু বলতে যাবে, তখনই দেখে তার ইরাবতী ফুলদানিতে ফুল সাজাচ্ছে। আহাদ পরে দেখা করে সব বলবো বলে সাজ্জাদের ফোন কেটে দেয়। বিছানা থেকে উঠে এগিয়ে যায় ইরার কাছে, এসে গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, আহাদ সেকেন্ড গুড মর্নিং। ইরাবতী আহাদের কথায় ইরা হেসে দিয়ে বলে, ইরা মর্নিং, বাট মর্নিং আবার সেকেন্ড ও হয়? আহাদ হালকা মুচকি হেসে বলে, আহাদ ওই যে সকালে একবার উঠে কথা বললাম, তারপরে আবার ঘুমালাম, হলো নাকি সেকেন্ড মর্নিং? ইরা মুচকি হেসে বলে, ইরা ওহ আচ্ছা এই ব্যাপার, তো ঘুম ভাঙলো তাহলে? আহাদ টুষ্টুমি করে বলে। আহাদ আর ঘুম? আমার বন্ধু বিয়ে কুইরা বাসর কুইরা ফালাইলো, আর আমি এখনো সিঙ্গেল থেকে গেলাম। এই দুঃখে কি আর ঘুম আসে? না আসে না তো। কষ্ট কিরা ঘুমানো লাগে? জানি না এই অধমের কপালে কবে একটা বউ জুটবে। আহাদের কথায় ইরা মুচকি হেসে বলে, ইরা চিন্তা করো না, তুমি ও একদিন তোমার মনের মতো বউ পেয়ে যাবে। আহাদ এবার ইরার দিকে সরাসরি তাকিয়ে বলে, আহাদ সত্যি তো? আমার মনের মতো বউ পাবো?
ইরা ওর দিকে না তাকিয়ে ওর কাজ করতে করতে বলে, ইরা, হ্যাঁ অবশ্যই পাবে। ইরা আহাদের দিকে তাকালে হয়তো দেখতে পেত আহাদের চোখের ভাষা, যে ভাষায় হাজারো না বলা অনুভূতিরা খেলা করছে। আহাদ একটা হলুদ জারবেরা ফুল নিয়ে ইরার কানে গুছে দিয়ে বলে, আহাদ, ওয়াও ইরাবতী, হেব্বি লাগছে তোমাকে। সকালে লাগছিল ফুলেদের রানীর মতো, আর এখন পুরোই নায়িকা শাবানার মতো লাগছে। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে ফট করে ইরার একটা ছবি তুলে নেয়। সব সময়ের মতো এবারও ইরা আহাদের কথাগুলো মজা ভেবে হেসে উড়িয়ে দেয়। আহাদের চাহনিতে যে অন্য কথা ছিল সেটা আজও বুঝতে পারে না ইরা। কখনো বুঝতে পারবে কি না সেটাও জানে না আহাদ। বাসার সবাই নাস্তা করছে, শুধু আবির, আহাদ আর ইরা ছাড়া। আরনাফ খান খাবার টেবিলের চেয়ার খালি দেখে পুরো ডাইনিং এ একবার চোখ বুলায়, তারপর জিজ্ঞাসা করে, আরনাফ খান, আবির, আহাদ, ইরা ওরা কোথায়? নাস্তা করবে না নাকি এখনো ঘুম থেকে উঠেনি? আবিরের কথা শুনে মাহির বিষম পেয়ে যায়, সে কাশতে থাকে। আবেদা খান পানি নিয়ে মাহিকে খাইয়ে দেয় আর মাথায় ফু দিতে দিতে বলে, আবেদা খান, বলছিলাম না আস্তে খা, সব সময় তাড়াহুড়ো তোর। মিহির আরনাফ খানের উদ্দেশ্যে বলে, মিহির, আবির ভাইয়াকে 12টার আগে ডাকতে নিষেধ করেছে। আর ইরা আহাদকে সকালে দেখেছিলাম, আর দেখা হয়নি। আবির 12টার আগে ঘুম থেকে উঠবে না। শুনে মাহি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় শান্ত হয়ে আস্তে আস্তে খাবার খেতে লাগে। খাবার টেবিলে আর কোনো কথা হয়নি, যে যার মতো খাবার খেয়ে চলে যায়। মাহি ও খাবার খেয়ে কোচিং এ চলে যায়। 9টা থেকে 1টা পর্যন্ত কোচিং শেষে বাড়ি এসে গোসল করে একটু ঘুমায়। বিকালে মুনতাহার সাথে একটু হইহুল্লোড় করে পড়তে বসে। এই হলো মাহির বর্তমান জীবন। আবির ঠিক 12টার সময় ঘুম থেকে উঠে ধীর গতিতে নিচে যায়। আবিরের মা আবেদা ছেলের চিন্তিত মুখ দেখে জিজ্ঞাসা করে, আবেদা খান, কি হয়েছে তোর বাবা? আবির মুখে গাম্ভীর্য ভাব বজায় রেখে তার মাকে সালাম দিয়ে বলে, আবির, আসসালামু আলাইকুম আম্মু। কই, কি হবে? কিছু হয়নি, খেতে দাও। আবেদা খান সালামে উত্তর দিয়ে ছেলের মুখ পানে তাকায়। ছোটবেলার চঞ্চলতার ছিটে ফোঁটা ও নেই ছেলেটা মধ্যে। ভেবেই আবেদা খান একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। আবেদা খান ছেলেকে খাবার দিয়ে পাশে বসে ছেলেকে বোঝাচ্ছে যাতে মারপিট না করে, আর আবির স্থির হয়ে বসে খাবার খাচ্ছে। হঠাৎ ফোনে কল আসায় ফোন রিসিভ করে ওপাশ থেকে কিছু একটা শুনে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। আবেদা খান ছেলেকে খাবার রেখে উঠতে দেখে জিজ্ঞাসা করে, আবেদা খান, কি হয়েছে বাবা? হাত ধুয়ে উঠে পড়লি কেন? কিছু কি হয়েছে? কে ফোন করেছে? মায়ের চিন্তিত মুখ দেখে আবির মুচকি হেসে বলে, আবির, কিছু হয়নি আম্মু, আর খেতে ইচ্ছে করছে না। আকাশ ফোন করেছে, বাইরে বের হব কি না জানতে। আবির, আম্মু, মিহির, আহাদ, আহির ওরা কোথায়? আবেদা খান, জানি না তো। আবির, আচ্ছা, ওদের দেখলে আমাদের পুরনো গোডাউনের পাশে বড় মাঠটার দিকে যেতে বলবা। বলেই চলে যায়। আর আবেদা খান ছেলের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে টেবিলের এটো প্লেট গোছাতে থাকে। আবির তাদের পরিত্যক্ত গোডাউনের সামনে এসে দাঁড়ায়। ভিতর থেকে একটা গার্ড বের হয়ে আবিরকে সালাম দিয়ে ভিতরে নিয়ে যায়। আবির চেয়ারের সাথে বাঁধা একটা ছেলের সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটিকে ভালো করে দেখে নিয়ে পাশ থেকে একটা চেয়ার টেনে বসে বলে, আবির, তোকে কিছু প্রশ্ন করব, তুই সেগুলোর সুন্দর মতো জবাব দিবি। দ্যাটস ইট। আমি কোন ঝামেলা করব না। সামনে থাকা ছেলেটি চেঁচিয়ে বলে, শালা, পেছন থেকে আমাকে আঘাত করে এখানে এনে বেঁধে রেখেছিস, আর এখন ভয় দেখাচ্ছিস? কে তুই? আর তুই ভাবলি কি করে তোর মতো ছেলেকে আমি ভয় পাবো? এই শান্ত ভয় পাবে তোকে, যার একটা ডাকে শোয়া খানেক লোক জ্বর হয়ে যায়। সে ভয় পাবে তোর মতো ছেলেকে। শান্ত এর এমন কথা শুনে মাথায় রাগ উঠে যায় আবিরের। পাশের টেবিলে রাখা ছুরিটি এনে শান্ত এর হাতের তালুতে আঘাত করে। রক্ত ঝরছে শান্ত এর হাত থেকে। ও ব্যথায় চিৎকার করছে। শান্ত ব্যথায় কাঁদছে, কিন্তু পরিত্যক্ত এই গোডাউনের আশেপাশে কেউই আসে না। তাই শান্ত এর কান্না কেউই শুনতে পেল না। আবির কিছুটা শান্ত হয়ে বলে, 9 বছর আগে তোর মতোই একজনকে সেম জায়গায় সেম ভুল করার জন্য এখন যেই শাস্তিটা তোকে দিব, ওকে ও দিয়েছিলাম।
আমি যা করছি তা তোরই ভুলের শাস্তি। অনেকবার বারণ করা হয়েছে তোকে, শুনিসনি, আর পেছন থেকে কোথায় আঘাত করলাম তুই তো আগে আমার কলার ধরলি। আর বাকি রইল আমি কে তা একদিন সময় নিয়ে জানাবো। আর কি যেন বললি, ভয় দেখানোর কথা। আমি যতটা ভোলা ভালা দেখতে ততটা ও ভালো ছেলে না। এখন ভয় পাবি কিনা সেটা তোর ব্যাপার। এসব ছাড়, চুপচাপ আমার প্রশ্নের জবাব দে। শান্ত এর হাতে অনেক ব্যথা করছে, সে ব্যথায় চিল্লাছে। কিন্তু শান্ত এর চিৎকার বড় দেওয়ালগুলোয় প্রতিধ্বনি হয়ে বাজছে। শান্ত একটু থেমে বলে, ঠিক আছে, কি জানতে চাস বল। আবির মুচকি হেসে বলে, আবির, এই তো লাইনে এসেছিস। এই কথাটা আগে বললে আমাকে কষ্ট করে তোর হাতে আঘাত করতে হতো না। যাই হোক, বল মাহিকে কিভাবে চিনিস? শান্ত জোরে হেসে চিৎকার দিয়ে বলে, শান্ত, ওহো, তার মানে মাহি তোকে। আবির রেগে গিয়ে শান্ত এর পায়ে সজোরে লাথি মেরে বলে, আবির, শান্তভাবে কথা বলতে চাইতেছি, কিন্তু তুই শালা আমাকে ভায়োলেন্ট করে দিচ্ছিস। এবার তোর সাথে কি হবে তা আমি নিজেও জানি না। শান্ত শয়তানি হাসি দিয়ে বলে, শান্ত, তো বল মাহিকে কি বিছানা পর্যন্ত নিয়ে যেতে পেরেছিস? মালটা কিন্তু বাকিটা আর বলতে পারে না, তার আগেই শান্ত এর বুকে সজোরে এক লাথি মারে আবির। শান্ত ফ্লোরে ছিটকে পড়ে যায়। শান্ত এর হাত পা বাঁধা, তাই উঠতে ও পারছে না। আবির হাত দিয়ে ইশারা করতেই একজন গার্ড এসে শান্তকে উঠিয়ে বসায়। আবিরের চোখ রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে, যা দেখে ওখানে থাকা গার্ডরা ভয়ে ঢোক গিলছে। শান্ত ভয় পেয়ে যায়, কিন্তু বুঝতে দেয় না। আবির এক হাত দিয়ে শান্ত এর কলার টেনে এনে বলে, আবির, অনেকক্ষণ ধরে তোর বাজে কথা শুনছি। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এমন কিছু বলিস না যাতে আমাকে কঠিন কোনো পদক্ষেপ নিতে হয়। তাই বলছি, ভাষা, গলা, আওয়াজ সংযত রেখে কথা বল, আর আমার প্রশ্নের সঠিক উত্তর দে। তুই হয়তো জানিস না আমি নিজের আয়ত্তের বাইরে কি কি করতে পারি বলেই শান্ত এর কলার ছেড়ে দেয়।